এখন আর চাইলেও তোমাদের কাছে আসতে পারি না, কারণ এখন জীবনটা আরও অন্যরকম হয়ে গেছে, পরিস্থিতিটাও অন্যরকম হয়ে গেছে। ইচ্ছা থাকলেও উপায় নেই, হয়তো সোশ্যাল মিডিয়া থেকে এইভাবেই আস্তে আস্তে আমি হারিয়ে যাব। আম, ইচ্ছা থাকলেও উপায় নেই। নিতুর কাহিনী পরিবারের সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করলাম। আহ, বেশ কিছুদিন ধরে একটু একটু করে একদম শ্যুট করতেই, মানে ভিডিও কিছু করতেই পারি না। মানে 5-6 দিন ধরে একটু 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 করে যতটুকু পেরেছি তোমাদের কাছে নিয়ে এসেছি। একটু ভিডিওটা আজকের বড় হয়ে গেল, আবার কবে দিতে পারবো জানি না। তা সকালে ব্রাশ করালাম বান্টিকে, বান্টির জিভগুলো ওষুধ খাচ্ছে, সেলাইন চলেছিল, সাদা হয়ে গেছে, পরিষ্কার করলাম। করে ওকে তেল মালিশ করে সকালে ওটস খাইয়েছিলাম। তারপর তেল মালিশ করে কি বলছো সোনা? বলো বলো। আরাম হচ্ছে? আচ্ছা। ও হর হর মহাদেব বলছো? আচ্ছা, হর হর মহাদেব, হ্যাঁ বলো, চলো গায়ে একটা চাপা দিয়ে দিই, এবার ঘুমো হবে তো? ঠিক আছে চলো। ও বাবা, ও বাবা, এখন একটা ওষুধ আছে তো, এইটা, এই সিরাপটা খাওয়ালেই হবে। চলো গায়ে চাপা দিয়ে দিই, এবার ঘুমো পড়বে। বলতে অনেক কিছুই চাইছে ছেলেটা আমার, কিন্তু খুব কষ্ট, বলতে পারছে না। আহ, বুঝে নেওয়ার চেষ্টা করছি, অনেক কিছু বলতে চাইছে, যদি বলি বলতে হবে না তখন কষ্ট পায়। কষ্ট করে হলেও অনেকক্ষণ পর কথা বলার চেষ্টা করে। তা ওকে এখন আমি 1 মিনিটের জন্য কাজ ছাড়ি না। কেউ আসলে একটু বসিয়ে রেখে আমি নিজে বাথরুম টাথরুম যাই, চান পায়খানা পটি আমার সব বন্ধ বলতে গেলে। কেউ আসলে কাউকে বসিয়ে রেখে যাই। আর কাজকর্ম তো পড়েই থাকছে, তো পড়েই 2-3 দিনের বাসন পড়ে আছে তো পড়েই আছে। যখন একটু সুযোগ পাই তখন গিয়ে মাজি ঘষি এই করি, কারণ এখন আমার পুরো সময়টুকু আমার ছেলের। আর যেহেতু বর্ষার ওয়েদার, ঘরদোরের অবস্থা এই রকম, কারণ একটু একটু হিসি করে ফেলছে। আম, তাই কিছু করার নেই। হাগিস পরানোর পরেও এরকম হচ্ছে, তা হাগিসগুলো মোটামুটি ফুরিয়েও গেছে। আর এটা রাতের জন্যই ডাল সিদ্ধ করেছিলাম, কোনো তেল মশলা ছাড়াই, নুন হলুদ দিয়ে ডাল সিদ্ধ, আর ওর মধ্যে একটু মুড়ি দিয়েছিলাম যাতে পেটে থাকে। যেহেতু ডাক্তার বলেছে লিকুইড খাবারটাই বেশি দিতে, লিকুইডের মধ্যেই দিচ্ছি। শক্তর মধ্যে ভাতটাকে আমি চটকে খুব বেশি লিকুইড ভাত করছি না, 2 থেকে 3 গালের বেশি তো পারে না খেতে। তা যেরম যেরম ডাক্তার বলেছে ওরকমই চলছি। আর টাইফয়েডটা হয়ে শরীরের অনেক কিছু, সত্যিই আমার ছেলেটার নষ্ট হয়ে গেছে। আহ, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, অনেক কিছু। কিভাবে যে রিকভারি করে এসেছি, এই জায়গাটাও করেছে, আমার থেকেও বেশি ওর ক্রেডিট, কারণ এত ইঞ্জেকশন, এত স্লাইন, এত ওষুধ। এই ব্লু দুধটা বান্টি অসুস্থ হবার আগেই আমি অর্ডার করেছিলাম। খুব বেশি দাম ছিল না, আর হালকা, ও তো ভারী চাগাতে পারবে না। তাই এটা অনেক দিন থেকেই ও বলেছিল মা আমাকে কিনে দাও, কারণ যেইটা আগে ছিল মধু দিয়েছিল ওটা ভেঙে গেছে। তা এইটা আমি, আমার বার্থডে ছিল, মানে আমার জন্মদিন যেটা আমি আমার মৃত্যুদিন ভাবি, কারণ ওই দিন আমার সব কিছুই হারিয়ে গেছিলো, আমার স্বামী চলে গেছিলো। তা 24 তারিখ আমি ভেবেছিলাম ওকে উপহার দেব। আহ, তা 24 তারিখের আগেই ওটা এসেছিল, কিন্তু ওর কোনো হুঁশ ছিল না। ওই দিনে সন্ধেবেলায় ওটা ওকে দেখানো হয়েছিল, আর ও খুব খুশি হয়েছে।
ওর বোনকে বলছে চালাতে, মানে ইশারায় বোঝাতে ওর বোন চালিয়েছে। আর ওটার মধ্যে ঠাকুরের গানই চলে। আগেও তাই চলতো। বান্টি একটু ঠাকুরের গানই পছন্দ করে। আর এইভাবেই তেল বারবার মালিশ করছি। খুব কষ্ট হচ্ছে। বুকের কষ্টটা এখনো যায়নি। টাইফয়েডের ওষুধটা তো চলছেই, ওটা এখন চলবেই। আব পায়ের যন্ত্রণা মাঝে, মাঝে হয়। আর বুকে প্রচণ্ড কষ্ট, মানে সহ্য করা যায় না। যখন এই কষ্টটা আরম্ভ হয় না, সত্যিই সহ্য করতে পারি না। আর এইটা হচ্ছে 23 তারিখে দুপুরবেলায়। আম এতটাই আমি অসুস্থ হয়েছিলাম, এর মধ্যেও আমার অসুস্থতাও বেড়ে যাচ্ছে দিন, দিন। আমার আর বান্টির এতটাই জ্বর, আমি তো ওইদিন নিজেও উঠতে পারিনি। আর বাবুর মর্নিং ডিউটি ছিল, না হলে ঘরে থাকলে কিছু না কি করতই। আমি ভাতটুকু করেছিলাম, মিকির খাবার ছিল আর ভাইজি একটু ওদের তরকারি এনে দিয়েছিল। তাই কোনো রকমে খাওয়া হয়েছিল। কিভাবে যে দিন কাটছে বলে বোঝাতে পারবো না। কি বলছো বাবা? আচ্ছা, কোথায় করতে হচ্ছে সোনা? বুঝছো না? সোনা, সোনা, আমি কোথায়? কোন দিকে দেখছো? আমি কোন দিকে দেখছো তুমি? হুম, ওখানে কত, এখানে কত হচ্ছে? বুকে, বুকে। আবার কি? আবার কি? আবার কত হচ্ছে? আচ্ছা, এই তো ডাক্তারবাবু আজকে আবার ওষুধ চেঞ্জ করে দিল। কোথায় ওরা ওষুধ আনেনি দাদা? হ্যাঁ, করতে হচ্ছে না। কি বলছে মামি, কি বলছে? বলো, বলো। আচ্ছা, কষ্ট হচ্ছে, বলতে হবে না। এখন একটা জিনিস খুব কষ্ট হয় জানো তো, ছোট্টবেলা থেকেই আমি সংসারী তো, সবার সেবা করে এসেছি, সবার। কিন্তু আজ আমি যখন অসুস্থ, আজ আমাকে গালে, সত্যি এই কথাটা বললে আবার কত মানুষের লাগবে, আমাকে সেবা করার মতন কেউ নেই। এটা কিন্তু সত্যি। আমার স্বামী বলতো, "মানা তুমি এত ভোগো, বুড়ো বয়সে তোমার পিছনে আমাকে প্রচুর খাটতে হবে।" তা সে তো ভয়ে পালিয়েই গেল। যাই হোক, এ এ এখন খুব কষ্ট হয় যে কত মানুষের জন্য করেছি একটা সময়, আজ আমাকে সেবা করার মতনও কেউ নেই। তা আবার ডক্টরকে হোয়াটসঅ্যাপ করা হয়েছিল। তা এই মেডিসিনগুলো দিয়েছে, গতকাল রাতেই আনা হয়েছে। এটা সকালবেলায় একদম সব করে নিয়ে বসি, মানে সাথে নিয়ে বসি, যাতে বারবার উঠতে না হয়। কারণ বান্টির পিছনে আমার ২ থেকে ২.৫ ঘন্টা সময় যায়। ওর খাবার-দাবার, ওর ব্রাশ করানো, আ ওষুধ, আর সাথে, সাথে তো সব ওষুধ খাওয়ানো যায় না, না? ৫-১০ মিনিট ছাড়া, 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 ছাড়া ওষুধ দিতে হয়। তা এই মেডিসিনগুলো আনা হয়েছে, ওআরএক্স আনা হয়েছে, আর এটা হচ্ছে টাইফয়েডের ওষুধ। এটা হচ্ছে কাঁচের গ্লাসে জল দিয়ে তার মধ্যে ওটাকে দিয়ে খাওয়াতে হয়। তা সিরাপ তো কমপ্লিট হয়ে গেছে। এটা নিয়ে ২ টো কমপ্লিট হলো। আবার এখানে আনা হয়েছে। এই সিরাপটাই চেঞ্জ করবে বলেছিল ডাক্তারবাবু, কিন্তু এটাই আবার দিয়েছে। তা ওষুধ তো প্রচুর চলছে, প্রচুর ওষুধ আনা হচ্ছে। আম
যেহেতু প্রাইভেটে ডাক্তারবাবু এক্স রে করাতে পারছেন, একটা এক্স রে বলেছিল করালে ভালো হতো। আর এই প্রেশার কুকারেই জল কিন্তু ফোটাচ্ছি আমি, সিটি দিচ্ছি না, এমনি জলটাকে ফুটিয়ে প্রেশার কুকারটায় ফুটিয়ে আমি ওটায় রাখছি। আর এখানে ওআরএক্স গুলে নিয়েছি জলে, গতকালেও একটা গুলে নিয়েছিলাম। আর এর মধ্যে এখনো কিছু কিছু মেডিসিন আছে, সেগুলো আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। আর খুব বেশি মেডিসিন এবার চলবে না, ওই নার্ভেরগুলো, নিউরোর চলবে আর টাইফয়েডেরটা চলবে। আর এইটা অর্ডার করেছিলাম ও হাসপাতাল থেকে আসার পরেই, টয়লেট করে ফেলছে বারবার, ওই জন্য ওটা ভালো খুব একটা আসেনি। ওটা 112 না 15 টাকা দাম নিয়েছিল। 4 ফোল্ড করে ওটা পেতেছি। আর বান্টিকে গা হাত পা মুছিয়েছি, আজকে নিজে থেকে ক্যাপসুল ছাড়াই নিজে থেকে পটি করেছে। আর ওকে ভালো করে পরিষ্কার করে দিয়ে, আর প্রচণ্ড গরম, প্যান্ট তো ওকে আমি পরাই না, কারণ ও হিসি বলতে বলতেই হিসি হয়ে যায়। আর জামাটা এখন আপাতত পরালাম না, কারণ প্রচণ্ড গরম। দুপুরের পর জামা পরিয়েছিলাম, কারণ দুপুরের পর বৃষ্টি এসেছিল। আর গতকাল রাত থেকে কারেন্ট আমাদের থাকছেই না, কি কষ্ট পাচ্ছে ছেলেটা। কি করছো? মুখে কিরম আওয়াজ করছো? করো। বাবারে, বাবলে, বাবলে। আজকে বান্টির খুব মাথা চুল করছে, মাথায় শ্যাম্পু করতে হবে। আমি একা বলে পারলাম না, পুরো মাথায় নোংরা হয়ে গেছে, আর ওর মাথা পুরো চুল করছে। ভালো আছো? কি কাঁদে, আমি যদি 1 মিনিট সরে যাই কি কাঁদে। সকাল থেকে বাসি জামাটাও আজকে ছাড়তে পারিনি, জানো। কেউ নেই, কেউ থাকলে ওকে যদি ধরে আমি করি, তাও ওকে ওষুধ খাওয়াবো, এ করবো, আগে ভাত চাপিয়ে দিয়েছি, বলেছি আগে ভাতটা চাপাই, ভাতটা হলে তারপরে আমি কিছু না কিছু করে নেব। একে করেই যাচ্ছি, ওর বুকে কষ্ট, না বুকে কষ্ট সারা দিন, তার মধ্যেই সেই জামা কাপড় বাবুরগুলো ভেজানো, এর হিসুর বেরোচ্ছে। তারপর একটু একটু করে বলি না, রাত্রির হয়ে গেল, তার মধ্যে উঠে 4টে বাজে, তখন আমি তরকারি করলাম, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলাম। ওকে তো মাছ ভাজা করে খাইয়ে দিয়েছিলাম। এবার এত ঘ্যান ঘ্যান করছে, আমি বাসন মাজছি, প্রচুর বাসন ছিল, বাসন মাজছি, আর ও ঘ্যান ঘ্যান করছে টয়লেট করব, মা কই, মা কই। আমি যে তুই একটু কাঁদ, আমার কিছু করার নেই, নাহলে কত বাসন জমে গেছে। মেজে ময়লা পরিষ্কার করে 2 বালতি, ওর পুটাই আসছে, ও মাঝে মাঝে আসছে চলে যাচ্ছে ঝুকঝুক করে। তারপর আজকে পটি করেছে, সেই সব পরিষ্কার করে এই এখন জামা কাপড় ছেড়ে। না না, ওটা তোমার মনে হচ্ছে, ওটা তোমার মনে হচ্ছে, মানে একটা আঁতুড়ে বাচ্চার মতন হয়ে গেছে। ওই এখন সব মিলে টিলে দিয়ে আসলাম, এখনও 1 বালতি ভেজানো আছে, একটা চাদর আর বাবুর যত জামা কাপড়, কারণ মেলার জায়গা নেই। এই তুমি আর ঢুকলে, আমি মানে বাথরুমে এই জামা কাপড় করতে ঢুকছি, তুমি ঢুকলে, নাহলে এতক্ষণ পুরো একা। তারপরে ওখানটায় বৃষ্টি হয়ে আমি মাছ ধুতে গেছি, জল পড়ে আমার ব্যবসার জিনিসপত্র ওইখানটায় সব ভিজে গেছে, জানো। আবার সরালাম, অন্য কিছু চাপা দিলাম, জানলা বন্ধ করলাম, কি অবস্থা। তারপর আজকে ওকে একাকেই তুলে চেয়ারে বসিয়ে চাদরটা কদিন পাল্টাতে পারিনি, পাল্টালাম। আর ওর হাগিসটা ফুরিয়ে গেছে, যার জন্যে এবার বারবার টয়লেট, একটু বলতে বলতেই টয়লেট হয়ে যাচ্ছে। মা ছাড়া থাকতে পারছো না, পারছো না। মা তো কাজ করবে, একটু বলো, কেউ তো নেই যে বসিয়ে রেখে দিয়ে আমি করব, ওই জন্য একাই চলে গেলাম। এখন এবার ভাত আছে, আটা মাখা আছে, কালকে তো আটা মেখেছি। আমি বলি তুমি আসবে, তোমাকে একটু বসিয়ে রেখে ওকে আলু চচ্চড়িটা কোনো রকমে করেছি, দাঁড়াতে পারছি না।
আমি বলি বৌদি আসলে বৌদিকে বলবো একটু বসো বৌদি, আমি রুটি 5-6টা মতো রুটি করে নেব। আর পারলাম না, এত শরীর খারাপ লাগছে। শেষে সেই আটা তুলে রেখেছিলাম। কি কষ্ট হচ্ছে? আচ্ছা, আর কষ্ট হবে না। তেল মালিশ করবো তো এবার, এবার তেল মালিশ করবো তো বাবা। 8টা বাজে। আমি সকাল থেকে আজকে সত্যি এই মানে প্রথম এরম বাসি জামা কাপড় ছাড়তেই পারিনি। ও একদম কাজ ছাড়ছে না। এই তো এখন একটুখানি বাসনগুলো ধুতে গেছি, কত বাসন ছিল, ধুয়ে টুয়ে এই আসলাম। এখন ওকে তেল মালিশ করব। একটা মানে প্রথম যখন ছোটোবেলায় ওর টাইফয়েড হয়েছিল, তখন 2 বছর 7 মাস মতন বয়স, 2.5 বছর, তখন যখন টাইফয়েড হয়েছিল ওর ইঞ্জেকশানগুলো চলেছিল, তখন ওর ক্ষতি হয়ে গেছিলো ব্রেনটা ক্ষতি হয়ে গেছিলো। আবার এখন এত এই বয়সে এসে আবার যখন টাইফয়েড হলো, তখন ওর হাত ঠোঁট জানি না কোথায় কোথায় ক্ষতি হয়েছে। এখন তো সবটা বুঝতে পারছি না, কারণ ওর যেহেতু ক্ষতি হয়েই আছে, কিন্তু শরীরের অনেকগুলো পার্ট ওর ক্ষতি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখনও মাঝে মধ্যে উপর দিকে তাকিয়ে থাকে, ভুলভাল কথা বলে, চিন্তা করে। এখনও মাঝে সব সময় বলবে ডেড বডি দেখছি। আমি আবার ওকে ভোলাই। আমি সব সময় ওর সঙ্গে কথা বলার চেষ্টা করি যতটুকু পারি। নিজের খাওয়া দাওয়া সব বন্ধ দিয়ে আমি ওকেই নিয়েই শুয়ে থাকি। ওকে হাসাই, ওকে কথা বলি। কাউকে পেলে তবে আমি একটু নিজে বাথরুমে যাই, বা আজকে যেমন সারাদিন কাউকে পাইনি, সেইভাবে কাউকে পাইনি, তা ওই এখন গিয়ে সব কেচে বাইরে পুরো মিলে এসেছি। এসে ওর কাছে এবার মালিশ করব। কি মা, এই যে এই হাতটা তো হয়েই গেল সমস্যা, এটা অতটা ছিল না, এটা ক্ষতি হয়ে গেছে, কাঁপছে। যাই হোক, ভগবানকে এতটুকুই যে আমার ছেলেটা যে অবস্থায়, ওকে আমি দেখেছিলাম যে অবস্থা থেকে ও যেন সুস্থ হয়ে থাকে। তারপর এই মানে নিউরোর যে প্রবলেমটা, সেটা আস্তে আস্তে কিওর করার চেষ্টা করব। প্রাণ থাকতে ওর বাবার জন্যেও চেষ্টা করেছি, ওর জন্যেও যতটুকু পারবো নিজের সবটুকু দিয়েই চেষ্টা করব। অনেকে এটাও ভাবছে হয়তো যে নিতুদি সঙ্গে কথা বলবো না, ফোন করব না, হয়তো নিতুদি সঙ্গে যোগাযোগ করলে পয়সা চাইবে। কিন্তু আমার স্বামীর বেলাতেও বৌদি আমি কারোর থেকে চাইনি। মানুষ লাস্টের 2 মাস মতন মানুষ পাশে ছিল, 2-3 মাস অপারেশনের পরটায়, 3 মাস অপারেশনের পরও 3 মাস ছিল। ওই 3টে মাস মানুষ পাশে ছিল। আমার ছেলের বেলাতেও আমি বলছি না যে যারা পাশে আমার এখনও যে মানুষগুলো আছে তারা তো আমার আছেই, তারা ইউটিউবের মানুষ আর নেই, তারা আমার নিজের মানুষ হয়ে গেছে। এমনকি আমার নিজের আত্মীয় স্বজনেরাও বলছে, মানে আমার বাপের বাড়ি না, বাপের বাড়ির দিক থেকেই বলছে, আমার বৌদিকেই বলেছে, কই ওর ভাবের কি বের লোকেরা নেই? ওরা এত ভাবের লোক, এত ইউটিউবের লোক, তারা কেউ দেখছে না? সবাই দূরে থাকে, কে কাকে এসে দেখবে, তাই না? এই যে বৌদি আসে, আমি কখনো বলি না বৌদি আমার বাসন মেজে দাও, কাজ করে দাও, কাউকেই বলি না। আমি নিজেরটা নিজে করতেই ভালোবাসি। হাসপাতাল থেকে আসার প্রথম 2-3 দিন আমি অসুস্থ ছিলাম, ছেলে ছিলাম, তখন ওরা বাচ্চাগুলো সামলে দিয়েছে। এখন আমি নিজেই সবটা করি। সবাই এখন ব্যস্ত, কাকে বলবো? আমি যতটুকু পারি সংসারের কম সময় দিই, আমার ছেলেকে বেশি সময় দিই। যাই হোক, যতক্ষণ প্রাণ থাকবে করব। আর তোমরা যারা ভয় পাচ্ছ যে নিতুদির সঙ্গে কথা বললে বিপদ আছে, তোমরা ভয় পেও না। ভগবান যদি থাকে আমার ছেলে সুস্থ হয়ে যাবে। আমার স্বামীর বেলাতেও চাইনি, সন্তানের বেলাতেও না। কিন্তু হ্যাঁ, এর মধ্যে 2-3 জন মানুষ আছে, তারা একদম আমার আপন, তারা আমার নিজের মতনই, তারা আমার পাশে আছে, তাদেরকে বলতে লাগে না। তা এই হলো কথা, যে তোমরা অনেকেই ভয় পাচ্ছ, সেটা জানলাম বলেই আমি কথাটা বললাম। চলো, সবাই ভালো থেকো। আর প্রার্থনাটুকু করো, এটা করতে তো লাগে না। প্রার্থনা করো যে আমার এই সন্তানটা ছাড়া তো আমার কেউ নেই, 2টো সন্তান ছাড়া
আমার এদের নিয়েই বেঁচে থাকা, যেমনই হোক। আমার সন্তান যখন আমাকে মা বলে ডাকছে, বাবা মা বলো আমায়, মা, এই যে মা বলে ডাকছে না, এর থেকে আমার আর কিছু চাই না। আমার ওই ঘোরা বেড়ানো, সুখ, ভালো মন্দ খাবো, কিছু চাই না। ওই যে আমাদের মা বলে ডাকছে, এটাই আমার কাছে অনেক। তা চলো এখানেই রাখলাম। আবার কবে আসতে পারবো জানি না। এখন তো সব সময় আমার ছেলেকে ছেড়ে সময় দিতেও পারছি না, আর ভালোও লাগছে না, মন মানসিকতাও ভালো নেই। আর হাসপাতালে যাব এমআরআই করাতে সামনের সপ্তাহে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।